রাজ, এটা তাহলে রাফিয়া বিনোদে অধরা, যে কিনা অধরা হিসেবে এই বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, এই সেই রাফিয়া বিনোদে অধরা, যার জন্য আমি আমার সব হারিয়েছি। একটা রাতও যার জন্য আমি ঘুমোতে পারি না। তোমরা তো কোনোদিন আমাদের গ্রামে যাওনি, তাহলে শোনো। আজ থেকে 12 বছর আগের ঘটনা। আমি আর রাফিয়া বিনোদে অধরা দুজনেই ভালোবাসাটা কিছু বুঝতে শিখেছি। পাড়ার একটা স্কুলে আমি আর অধরা পড়তাম। অধরার বাবার সাথে আমার বাবার খুবই সখ্যতা ছিল। অধরা যখন জন্ম নেয় তখন থেকেই বাবা মা অধরার সাথে আমার বিয়ে ঠিক করে রাখে। পাশাপাশি বাসা থাকার সুবাদে আমি আর অধরা সারাদিন একসাথে খেলা করতাম, অনেক ঝগড়া করতাম, আবার খানিক পরেই মিলে যেতাম। এভাবেই আমাদের ছোটবেলার দিনগুলো অতিবাহিত হতে লাগলো। দিনগুলো ছিল স্বপ্নের মতো সুন্দর। একদিন অধরা আমাকে বলল, রাজ, চলো না আমরা জামাই বউ খেলি। জামাই বউ খেলে কিভাবে? এ মা, তুমি জানো না জামাই বউ কিভাবে খেলে? না তো, জানি না। মাকে জিজ্ঞেস করতে হবে। আরে আমি বলছি, শোনো। আমি নতুন শাড়ি পরবো। তুমি আমার ঘোমটা তুলে আমার দিকে মুগ্ধ নয়নে তাকাবে। আমি লজ্জা পাবো, আর তুমি বলবে, ওরে আমার লজ্জাবতী বউটা। আমি তোমাকে ওগো বলে রাখবো, টিভিতে দেখেছি। আর আমি মাটি দিয়ে সুন্দর করে ঘর বানাবো, যেভাবে এখন বানিয়ে খেলি। তারপর বালু দিয়ে তোমার জন্য রান্না করব, সেগুলো তুমি খাবে। পাগল হয়েছস? বালু কেন খাবো? আর তোকে বউ রাখলে আমার সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে, পরে আর বউ পাবো না। তোমার কি আমাকে ছাড়া আরো বিয়ে করার ইচ্ছে আছে? এই জন্যই তো বলি, নিশি আমাকে কেন বলে। সময় হলে বুঝবা আমি কি করতে পারি। আর তুমি তো সত্যি সত্যি খাবে না তো? তারপর কতবার আমরা দুজনে জামাই বউ খেলেছি, হিসেব নেই। সেই ছোট্টবেলা থেকেই ছোট্ট মনে বিন্দু বিন্দু ভালোবাসার উদ্রেক হয়। অধরাদের বাসায় কিছু রান্না হলেই অধরা প্লেটে করে লুকিয়ে আনতো পুকুর পাড়ে। সেখানে বসিয়ে নিজে হাতে খাইয়ে দিত। যখন বলতাম তুমি খেয়েছো, তখন বলতো তুমি খাইয়ে দিবে বলে খাইনি। তখন অধরাকেও খাইয়ে দিতাম। মা বাবা অধরা আর আমার পাগলামি দেখে হাসতো। অধরাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই অনেক রাগ হতো। এখনো মনে আছে, একদিন অধরার সাথে সিফাত জামাই বউ খেলতে চেয়েছিল। আর অধরাও আমার সাথে রাগ করে তার সাথে খেলতে রাজি হয়েছিল। যখন শুনতে পাই এই কথা, তখন অধরাকে গিয়ে চড় দেই। অধরা আর কিচ্ছুটি বলেনি আমাকে, কান্না করতে করতে বাসায় গিয়েছিল। এরপর একটানা 4 দিন কথা বলিনি। অধরা কথা বললেও পাশ কাটিয়ে চলে গিয়েছি। 4টা দিন শুধু অধরার দেওয়া মেয়ে পুতুলটার সাথেই কথা বলেছি। পুতুল দুটো দুজনে মেলা থেকে কিনেছি। কেনার পর আমার পুতুলটা অধরাকে দিয়ে বলেছিলাম, এই নাও পুতুল, রাতে তো তোমার সাথে কথা বলতে পারি না। এছাড়া যখনই আমার কথা মনে পড়বে তখন এই পুতুলের সাথে কথা বলবে। মনে হবে তুমি আমার সাথেই কথা বলছো। এই পুতুলটাকে সাথে নিয়ে ঘুমোবে। মনে হবে আমাকে নিয়েই ঘুমোচ্ছ। এই পুতুলকে কখনো কষ্ট দেবে না তো? অধরা তখন ছো মেরে আমার হাতের পুতুলটা তার হাতে নিয়ে বলল, বাহ, পুতুলটা তো খুবই সুন্দর, ঠিক তোমার মতো। আমি কখনো পুতুলটাকে কষ্ট দেব না, সব সময় নিজের কাছে রাখবো। কিন্তু কিন্তু কি? তুমি আমাকে পুতুল দিলে, তাহলে আমার মেয়ে পুতুলটা তুমি নাও। আমার সাথে যখন কথা হবে না তখন তুমিও পুতুলটার সাথে কথা বলবে। আর মনে রেখো, আমাকে যেমন সারাদিন বকা দাও, তেমনি পুতুলটাকে দিও না বকা। পুতুলকে বকা দিলে পুতুল কান্না করবে। কথা দাও পুতুলকে বকবে না। আর একটা কথা, পুতুলটাকে বুকে নিয়ে ঘুমোবে। আরে না, বুকে নিয়ে ঘুমোবো। এসব ভাবতে ভাবতে অধরার কথা খুব মনে পড়ে। 4 দিন পর সকালে ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারি গায়ে জ্বর উঠেছে। আগের দিন বৃষ্টিতে ভিজে গোসল করার ফল এটা। মা জলপট্টি দিয়ে চলে গেছে, আমি তাকাতে পারছি না। এদিকে অধরা বাসায় এসে মাকে বলল, আন্টি রাজ কোথায়? মা বলল, আর বলিস না মা, কাল বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছে, আর আজকে জ্বরে কাতরাচ্ছে। কি বলো এসব? আগে বলবে তো। অধরা দৌড়ে আমার পাশে এসে বসে। মাথা থেকে জলপট্টি সরিয়ে হাত রাখতেই রাজ বলল, ছোবে না আমায়। তোমার জ্বর আমাকে বলনি কেন? কি বলবো? তুই সিফাতের বউ, সিফাতের কাছে যা। রাজ প্লিজ, তুমি এভাবে বলো না। তোমার না জ্বর? আমাকে ক্ষমা করে দাও। এরপর আর কোনোদিনও খেলবো না সিফাতের সাথে। ক্ষমা করতে পারি এক শর্তে। কি শর্ত? 100 বার কান ধরতে হবে। এতবার? কিছু কম করলে হয় না?
হয়, তবে 5টা পাপ্পি দিলে কান ধরতে হবে না। ছি, পচা কথা বলো না। তোর ইচ্ছা। শুনেছি পাপ্পি দিলে নাকি জ্বর কমে যায়, তাই তোকে বললাম। সত্যি বলছো? পাপ্পি দিলে জ্বর কমে যায়? আমি তো তাই শুনেছি। এখন ভেবে দেখো, আমার জ্বর তুমি পাপ্পি দিয়ে সারিয়ে দেবে, না কান ধরে উঠবস করবে? আচ্ছা দিচ্ছি। এই বলে অধরা রাজের কপালে পাপ্পি দিয়ে দেয়। পাপ্পি দিয়ে অধরা রাজের দিকে তাকাতে পারে না। লজ্জায় চোখ মুখ অস্ত যাওয়ার পূর্বে সূর্য যেই রূপ ধারণ করে, অধরার মুখটাও তেমন বর্ণ ধারণ করে। অধরা ভয়ে ভয়ে রাজের কপালে হাত দিয়ে দেখে রাজের জ্বর কমেনি, আরো জ্বর বেড়েছে। কি হলো, কমেনি তো? তোমার পাপ্পি ঠিক মতো দিতে পারোনি, আবার দাও। এখন 10টা দিতে হবে, নয়তো জ্বর আরো দ্বিগুণ বাড়বে। সত্যি তো 10টা দিলে জ্বর কমে যাবে? কমবে না মানে? আলবাত কমবে। ওহ, অধরা জ্বরে গা পুড়ে যাচ্ছে। অধরা রাজের গালে মুখে গুনে গুনে 10টা পাপ্পি দিয়ে মাথায় হাত দিয়ে বুঝতে পারলো রাজ তাকে মিথ্যা বলেছে। অধরা রাগে অগ্নিশর্মা হয়ে বলল, তুমি খুবই পচা, মিথ্যা বলে আমাকে দিয়ে পাপ্পি দেওয়ালে। জ্বর তো কমেইনি, আরো বেড়েছে। তুমি সত্যিই খারাপ। হ্যাঁ, আমি খারাপ। আমি মরে গেলেই ভালো হবে। কেউ অন্তত কারো বকা শুনবে না। সিফাত তো আছেই ভালো। চলে যা তুই সিফাতের কাছে। খারাপের কাছে কেন আসছিস? আর শোন, আমি কি জানতাম পাপ্পি দিলে জ্বর ভালো হয় না? সিজান ভাইয়াকে বলতে শুনেছি। সিজান ভাইয়া সিনা আপুরে বলতো আপুর পাপ্পিতেই নাকি সিজান ভাইয়ার জ্বর ভালো হয়েছে। সিনা আপুরে তুই বলিস যে সিজান ভাইয়া বলেছে কিনা। আর প্লিজ চলে যা, আমি মরলেই তোর কি? আমার জ্বর হয়েছে, খুশি তো তুই? রাজের মুখে মরার কথা শুনে অধরা ছোট্ট চোখে কোথায় থেকে যেন জল এসে ভর করে। অধরা তার চোখের পানি মুছতে মুছতে বলে, তুমি ভুল বুঝো না, আমার খুব রাগ হয়েছিল। আমি আর কোনোদিনও সিপাতের সাথে কথা বলবো না। আমি প্রমিস করছি তোমাকে। আর তুমি অপরি, কণা এবং নিশি এদের সাথে কথা বলো না। ওদের হাব ভাব ঠিক নেই। আর হ্যাঁ, মরার কথা বলো না, আমার কান্না পায়। তুমি মরে গেলে আমার কি হবে? আর একটা কথা, বাসায় পায়েস রান্না করেছে মা, আমি তোমার জন্য নিয়ে আসবো, কেমন? এখন তাহলে আসি। অধরা চলে যায়। রাত চোখ বন্ধ করে শুয়ে থাকে। এদিকে সারা গ্রামে রাজ আর অধরা ছোটাছুটি করে। দেখতে দেখতে রাজ আর অধরা অনেক কিছুই বুঝতে শিখে যায়। এরই মাঝে সময় চলে যায় 2 বছর। একদিন বিকেলে অধরা রাজকে বলে, রাজ চলো না শাপলা তুলতে যাই। পদ্ম পুকুরে নাকি অনেক শাপলা ফুটেছে। রাজ অধরাকে নিয়ে শাপলা ফুল তুলতে যায়। পুকুরের মাঝখান থেকে ফুল তুলে আনার সময় অধরা নৌকা থেকে পড়ে যায়। রাজ কোনো রকমে অধরাকে সাথে ডাঙায় তুলে শুইয়ে দেয়। অধরাকে শুইয়ে দিয়ে রাজ অধরাকে ডাকতে থাকে। এই বলে, এই অধরা, কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো। অধরা তবুও কোনো কথা বলছে না। রাজের খুব কান্না পাচ্ছে। চিৎকার করে অধরাকে বলছে, এই অধরা, আমি আর তোমাকে কোনো দিনও বকা দেব না। তুমি যা বলবে তাই করব। কি হলো, কথা বলছো না কেন? তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ও আল্লাহ, আমার অধরাকে ভালো করে দাও। আমি যে ওকে বড্ড বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি কাকে নিয়ে বাঁচবো? অধরা রাজের মুখে ভালোবাসি কথা শুনে বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? এই কথাটা শোনার জন্য কতক্ষণ ধরে ভং ধরে শুয়ে আছি। অধরার কথা শুনে রাজ তার গালে ঠাস করে চড় বসিয়ে দেয় আর বলে, ভালোবাসি শোনার জন্য এমন পাগলামি কেউ করে? পাগলামি না করলে কি তুমি বলতে আমাকে ভালোবাসো? রাজ অধরাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরে। এই এই, কি করছো? মানুষ দেখবে তো। দেখুক। তার আগে বলো, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? বড্ড বেশি ভালোবাসি তোমায়। ছেড়ে যাব না। আমিও তোমায় বড্ড বেশি ভালোবাসি। দিনগুলো ভালোই কাটছিল। একদিন হঠাৎ অধরার বাবা বলল, সামনে অধরার বার্থডে, তাই ভাবছিলাম কাজী ডেকে অধরা আর রাজের বিয়েটা দিয়ে বন্ধুত্বটাকে আরো মজবুত করি। কি বলো তুমি? কিন্তু বন্ধু, রাস্তা ছোট, অধরাও ছোট। আরে বন্ধু, বিয়েটা শুধু কাজী পড়িয়ে দেবে। প্রাপ্তবয়স্ক হলে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় বিয়ে হবে। তুমি কি বলো? আচ্ছা তাহলে অধরার বার্থডেতে কাজী ডেকে গোপনে বিয়ে পড়িয়ে রাখবো। রাজ আর অধরার বাবার কথা অনুযায়ী রাজ আর অধরার বিয়ে পড়িয়ে দেয় কাজী। যেদিন অধরার বিয়ে হয় সেদিন অধরা নীল রঙের একটা জামদানি শাড়ি পরে। অধরাকে নিপুণ হাতে সাজানো হয়। হরিণীর মতো চোখ জোড়াতে সরু করে কাজল দেওয়াতে মুখটা চাঁদের মতো দেখাচ্ছিল।
মনে হচ্ছে এ যেন চন্দ্রাবতী। অধরা স্টেজে বসে আছে, তার কাছে ভীষণ অস্বস্তি লাগছে। গায়ে অনেক ভারী শাড়ি, অধরার আত্মীয়দের মাঝে যারা খুব ঘনিষ্ঠ তারাই এসেছে, কিন্তু যার জন্য বসে আছে তার খবর নেই। এদিকে খানিক বাদে অধরা শুনতে পেল রাজ এসেছে। অধরার চোখ দুটি যেন রাজকে হন্য হয়ে ফুটছে। রাজকে বরের সাথে দেখার জন্য তার মনটা ছন্ন ছাড়া পাখির মতো হয়ে যাচ্ছে। হঠাৎ অধরা দেখতে পেল রাজ একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটা আর কেউ না, জয়া, যে রাজকে প্রপোজ করেছিল। অধরা মন চাচ্ছে রাজকে কলার ধরে টেনে এনে তার পাশে বসাতে। আর মেয়েটার কত সাহস তার বরের সাথে কথা বলে। আর সহ্য করা যায় না। এসব ভাবতে ভাবতে রাগে দুই চোখ বন্ধ করে ফেলে অধরা। খানিক বাদে বুঝতে পারে কে যেন তার পাশে, কে যেন এসে বসেছে। আখিজোড়া খুলতেই দেখতে পারে তার হৃদয়ে থাকা মানুষটা তার পাশে বসে আছে। অধরার খুব করে বকা দিতে ইচ্ছে করছে রাজকে। এত লেট করে কেউ আসে, তার উপরে শাকচুন্নিটার সাথে হেসে হেসে কথা বলছে। এদিকে কাজী এসে রাজ আর অধরার বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেলেন। অধরার এখন কেন জানি খুব লজ্জা লাগছে, লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। এমন সময় অধরার বাবা বলল, আজ আমার মেয়ের জন্মদিন। আমাদের সবার কাছে এই দিনটি বিশেষ একটি দিন। আর এই বিশেষ দিনেই আমার বন্ধুর সাথে বন্ধুত্ব পাকাপোক্ত করতে তার ছেলে রাজ আর আমার মেয়ের বিয়ে দিলাম। এখন রাজ আর অধরা আসবে কেক কাটতে। অধরা এসে কেক কেটে প্রথমে রাজকে খাইয়ে দিল। বার্থডে পার্টি শেষ হলে রাজ আর অধরা অন্য রুমে চলে যায়। অধরা রাজের পাশে বসে আছে। অধরার হাব ভাব দেখে রাজ বুঝতে পারলো অধরা কিছু বলবে। তা জিজ্ঞেস করলো, কিছু বলবে? হুম, তাহলে বলো। না মানে, এখন থেকে আমি তো তোমার বউ, তাই না? কেন, তিনবার কবুল বলার পরেও কি সন্দেহ আছে? না। আচ্ছা, একটা কথা বলি। বলো। আজকে কি আমাদের দুজনকে একসাথে থাকতে দিবে? অধরা এসব কি বলছো? এই জন্যই তো বলতে চাইনি। আচ্ছা বলো। বললামই তো, আজকে আমাদের একসাথে থাকতে দেবে? জানি না, থাকতে দিতেও পারে। আমরা তো জামাই বউ, তাই না? হুম। তবে একসাথে থাকতে দিলে তুমি কিন্তু একদম রাতে আমার গায়ের কাছে আসবে না। কি বলছো এসব অধরা? আচ্ছা, বাসর রাতে কি হয় জানো? না তো। তুমি জানো? আল্লাহ, আমি কাকে বিয়ে করলাম, বাসর রাতে কি হয় জানে না। আজকে আমার জায়গায় জয়া থাকলে ঠিকই বলতে কি হয়। অধরা, এসব কি বলছো? বাসর রাতে কি হয় এটা আমি কিভাবে বলবো? আচ্ছা, বাসর রাতে কি হয় তুমি জানো? তবে বলতে ভয় করছে। রাজ অনেকটা কৌতূহল নিয়ে বলল, কি হয়? আরে জানো না, বাসর রাতে বাতি অফ করে। না, আমি আর বলবো না, আমার ভয় করে। আরে বলো, আমি আছি তো। বাতি অফ করে দিয়ে নাকি বিড়াল মারে। আচ্ছা, তুমিও কি বিড়াল মারবে? কষ্ট হবে না? তুমি যদি বিড়াল মারো তাহলে আমি তোমার সাথে থাকবো না। রাজ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সত্যি বলতে রাজ যতটুকু জানে তা হলো বাসর রাতে জামাই বউ একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। কি হলো রাজ, তুমি হাসতেছো কেন? হাসবো না তো কি করব? বাসর রাতে কি বিড়াল মারে? তো কি করে? বাসর রাতে জামাই বউ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায়। পচা কথা বলো কেন? আমার বুঝি শরম করে না? কথাটা বলতেই অধরার মুখটা রক্তিম লাল বর্ণ ধারণ করলো, যেমনটা সূর্য অস্তিমা হওয়ার আগে ধারণ করে। আচ্ছা, শরম করলে আর কি? জয়া বলল তাকে বিয়ে করলে নাকি বাসর রাতে 3টা বেবি দেবে। জড়িয়ে না ধরলে তো আর বেবি হবে না, ভাবছি জয়াকেই বিয়ে করব। কি বললি তুই? ও 3টা বেবি দিতে চাচ্ছে? আমি 11টা দিমু। পুরো ফুটবল টিম বানাতে পারবি। শুধু আমাকেই জড়িয়ে ধরবি, অন্য কাউকে জড়িয়ে ধরার কল্পনাও করবি না। আর যদি শাকচুন্নির আর নাম মুখে নিস তাহলে তোকে খুন করে দেব। কেন বুঝিস না, তোকে ছাড়া বাঁচবো না। এই অধরা, কি করছো? কলার ছাড়ো, লাগছে তো। লাগুক, তাতে আমার কি? তুই জয়াকে বিয়ে করবি? আমি তোকে মারবো, তারপর নিজে ঘুমের পিল খেয়ে মরবো। রাজ বুঝতে পারলো কথা রেগে গেছে, রাগের সীমানা পার হয়ে গেছে। তাই তুমি থেকে তুই ডাকতেও দ্বিধাবোধ করছে না। রাজ অধরাকে বাহু ডোরে আবদ্ধ করে নিয়ে বলল, আরে পাগলি, আমি তোমাকে ছাড়া এই বুকে আর কাউকেই নেব না। বড্ড বেশি ভালোবাসি তোমায়। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকেই এই বুকে রাখবো। অধরা কাঁদছে আর হিচকি দিতে দিতে বলল, সরি, তোমাকে তুই করে ডেকেছি। কি করব বলো, আমি তোমার মুখে অন্য কারো নাম সহ্য করতে পারি না। এমন সময় রুমে রাজের মা প্রবেশ করে। রাজ অধরাকে ছেড়ে দিয়ে বলল, মা কিছু বলবে? রাজ বাবা, তোরা এখানে? তোদের সারা বাড়িতে খুঁজছি। রাত তো অনেক হয়ে গেল, বাসায় যেতে হবে না?
আর এই যে অধরা, আজ থেকে আমাকে মা বলে রাখবি। আমরা তাহলে আসি, কাল আবার আসবো। রাজ যখন চলে যাচ্ছে তখন অধরা রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রাজ বুঝতে পারে অধরার মন খারাপ, কিন্তু কিছুই করার নেই। রাজ বাসায় এসে পড়লো। রাজ চলে গেলে অধরা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আজ নাকি বাসর রাত, কচুর রাত। কেন যে আল্লাহ তাড়াতাড়ি বড় করে না। কত আশা ছিল ফাজিলটাকে বুকে নিয়ে ঘুমোবো, কিন্তু কি হলো, মা এসে নিয়ে গেল। ভাল লাগে না এসব কিছু। পরের দিন অধরার মা পায়েস রান্না করে। অধরাকে বলে, মা, এই বাটিতে করে রাজকে পায়েস দিয়ে আসো তো। অধরা বাটি ভর্তি পায়েস নিয়ে রাজের বাসায় যেতেই রাজ দেখে অধরা পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে। রাজ অধরার হাত থেকে বাটিটা নিয়ে পায়েস খেতে থাকে। পায়েস খাওয়া যখন শেষ একটু আছে, তখন রাজ বাটিটা অধরার হাতে দিয়ে তার মাকে ডেকে বলে, মা, দেখে যাও, তোমার বৌমা পায়েস খেতে খেতে শ্বশুর বাড়ি আসছে। কি রাক্ষসী মাইয়া। মা, আমি খাইনি, তোমার ছেলে খেয়ে ফেলেছে। রাজের মা অধরাকে দেখে মুচকি হেসে অধরার কপালে চুমু দিয়ে বলল, মা, ওর কথা কিছু মনে করিস না। বিকেলে রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি ঘুরতে যাবেন? হুম, সত্যি। অধরা বাসায় চলে গেল। বাসায় গিয়ে মনে মনে ভাবতে লাগলো, রাক্ষসটা কত খারাপ। সবটুকু পায়েস খেয়ে বলে কিনা সে খায়নি, আমি খেয়েছি। কেমন ছেলে গো আল্লাহ। বিকেলে অধরা রেডি হয়ে রাজের বাসায় চলে যায়। অধরা শাড়ি পরছে, কিন্তু শাড়ির কুচি খুলে গেছে। মা এত সুন্দর করে পরিয়ে দিল, কিন্তু কি হলো। অধরা বাসায় এসেই দেখে রাজ টাওয়াল পরে বাথরুমে ঢুকলো। অধরা সকালের ঘটনা মনে করে বাথরুমের দরজা ধাক্কা দিতেই চিৎকার দিয়ে উঠলো। অধরার মাথা ঘুরতেছে। কোনো রকমের টাওয়ালটা কোমরে গুজে অধরার মুখ চেপে ধরে বলে, কি করছো এসব, কেউ দেখলে কি ভাববে। অধরা নিজেকে কোনো রকমে ছাড়িয়ে বলল, সব দেখে ফেলেছি। এই ফাজিল, কি বলো সব দেখেছো মানে? যা থাকে সব দেখেছি। রাজের এবার খুব রাগ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। রাগ থামিয়ে বলল, তুমি দরজা নক না করে ঢুকবে না। আর তুমি পায়েস খেয়ে আমার নাম বলতে পারো, আর আমি দরজা নক না করে ঢুকলেই যত দোষ নন্দ ঘোষ। প্রতিশোধ নিলে? হ্যাঁ, নিলাম, তাই বুঝি? দেখাচ্ছি কেমন লাগে। এই বলে রাজ অধরার শাড়ি টান দিয়ে খুলে দেয়, আর বলে, এখন আমিও প্রতিশোধ নিলাম। অধরা শাড়িটা বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, আমি মাকে সব বলে দেব। এই বলে কাঁদতে থাকে। এই মেয়ে, কান্না বন্ধ করবি? কেন বন্ধ করব? হ্যাঁ, কেন? কেন করব? প্লিজ কান্না করো না। কান্না করব না, তাহলে শাড়ি পরিয়ে দাও। রাজ শাড়ি পরাতে পারে না ঠিক মতো, তবুও কোনো রকমে পরিয়ে দিল। শাড়ি পরিয়ে দিয়ে অধরার দিকে তাকিয়ে দেখলো অধরাকে খুব সুন্দর লাগছে। সারাটা বিকেল অধরাকে ঘুরিয়ে সন্ধ্যায় অধরাকে বাসায় রেখে আসে। দিনগুলো খুবই সুন্দর যাচ্ছিল। হঠাৎ এক কালবৈশাখী ঝড় এসে রাজেদের জীবনটা এলোমেলো করে দেয়। ফ্যাক্টরিতে আগুন লাগায়, একদম পথে বসে পড়ে তারা। এদিকে রাজের বাবার একমাত্র বোন, রাজের ফুপু জান্নাত, ভালোবাসতো অধরার কাকা রিসানকে। একদিন জান্নাত কিচেনে রাজের মাকে সাহায্য করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার জান্নাতকে দেখে রাজের বাবাকে বলে, আপনাদের জন্য খুশির খবর আছে, পেশেন্ট মা হতে চলেছে।